সফটুনস এফএম বাংলা অডিও চ্যানেলে আজকের গল্প ডাকিনীর অভিশাপ। রাত তখন কতটা গভীর সেটা বলা মুশকিল। ঝোড়াপুর মফস্বলে রাত গভীর হলে একটা আলাদা রকম নীরবতা নামে, যেন অন্ধকার নিজেই এক জীবন্ত অশরীরী, শ্বাস নেয়, চোখ মেলে তাকায়। রাস্তার পাশে যে বটগাছটা দাঁড়িয়ে আছে বহু বছর ধরে, তার ঝুড়িগুলো মাটি পর্যন্ত নেমে এসেছে, যেন মাটি আঁকড়ে ধরে আছে। ডালে ডালে লাল সুতো বাঁধা, কে বেঁধেছে, কেন বেঁধেছে বলা কঠিন। কিন্তু এই গাছের কাছে এলে মানুষের পা এমনিতেই একটু থমকে যায়। মনে হয় কেউ পেছন থেকে দেখছে। পেছনে তাকালে অবশ্যই কেউ থাকে না, কিন্তু সেই অনুভূতিটা থেকে যায়। গাছের গোড়ায় বাঁধানো গোলাকার বেদিটার উপরে রয়েছেন একজন সাধু বাবা। লাল পোশাক, কাঁধে ভারী ঝোলা, সেটাকেই বালিশ করে ঘুমিয়ে পড়েছেন। তার মুখে এক অদ্ভুত শান্তি, সংসার ত্যাগের শান্তি, যেন পৃথিবীর কোনো কিছুই তাঁকে আর স্পর্শ করতে পারে না। হেডলাইটের আলোতে অন্ধকার চিরে একটা পুলিশের বাইক এসে থামল বটগাছের সামনে। অফিসার নেমে এগিয়ে এলেন। কাছে যেতেই থমকে গেলেন একটু। বটগাছের তলায় রাতের এই পরিবেশে একটা মানুষকে ঘুমিয়ে থাকতে দেখলে যে কেউ একটু থমকে যাবে। তারপর হাত জোড় করে দাঁড়ালেন। প্রণাম সাধু বাবা। সাধু বাবা নড়লেন না। অফিসার আবার ডাকলেন, এবার একটু জোরে। সাধু বাবা, এই যে শুনছেন? ধীরে ধীরে চোখ খুললেন সাধু বাবা। সামনে উর্দি পরা মানুষটাকে দেখে একটুক্ষণ অবাক হলেন। তারপর সেই অবাক ভাব কাটিয়ে হাত তুললেন আশীর্বাদের ভঙ্গিতে। এত রাতে এখানে কি করছেন? দিনকাল কিন্তু ভালো নয়। শহরে চোর ছেচরের উপদ্রব অনেক বেড়েছে। আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমার কাছে আর কি পাবে তারা? সাধু বাবা, যদি কিছু মনে না করেন, আপনার ঝোলাটা একবার দেখতে পারি? মানে ওই রুটিন চেক আপ আর কি, বোঝেনি তো। কয়েক মুহূর্ত সাধু বাবা চুপ করে রইলেন, পুলিশের দিকে তাকিয়ে রইলেন। সেই চাহনিতে বিরক্তিও নেই, ভয়ও নেই, শুধু একটা শান্ত পর্যবেক্ষণ। তারপর ইশারায় বুঝিয়ে দিলেন, দেখতে পারো। পুলিশ অফিসার ঝোলা খুললেন। একে একে বের হলো পিতলের ঘণ্টা, কাঁসার বাটি, বাইসনের শিঙের শলাকা, ছোট ছোট পুঁটলিতে বাঁধা নানা জিনিস, বিভিন্ন রঙের পাথর। পাথরগুলো দেখতে অদ্ভুত। কোনোটার গায়ে প্রতীকী চিহ্ন খোদাই করা, কোনোটায় সংকেত। এই জিনিসগুলো হাতে নিতে গেলে একটা অস্বস্তি হয়। ঠিক কোথা থেকে আসে সেটা বলা যায় না, কিন্তু আঙুলের ডগায় অনুভব করা যায়। অফিসারটি সেটা টের পেলেন কিনা বোঝা গেল না। সন্দেহজনক কিছুই নেই, সব জিনিস আবার ঢুকিয়ে দিলেন ঝোলায়। ঠিক তখনই সবার অগোচরে ঝোলার এক কোণ থেকে একটা ছোট্ট পুতুল পড়ে গেল মাটিতে। কাছেই একটা আশ্রম আছে। সারা রাত এই অন্ধকারে গাছের তলায় না থেকে আমার সঙ্গে চলুন, আশ্রমে পৌঁছে দিয়ে আসছি। সাধু বাবা রাজি হলেন। ঝোলা কাঁধে তুলে পুলিশের বাইকের পিছনে বসলেন। বাইকের হেডলাইটের আলো অন্ধকার কেটে কেটে এগিয়ে গেল। আর ঝোড়াপুরের সেই ফাঁকা বটতলায় পড়ে রইল কালো চুলওয়ালা একটা ছোট্ট পুতুল। 2.5-3 ইঞ্চি পাথরের নারী মূর্তি,
মাথায় আলাদা করে লাগানো কালো চুল, চোখ, নাক, মুখ পাথরের গায়ে খোদাই করা। সেই কালো চুল সামান্য উড়ল, অথচ গাছের পাতা স্থির, হাওয়া নেই। শুধু সেই অন্ধকারের বুক চিরে পুতুলটার পাথরের চোখ দুটো জল জল করে উঠল। পরের দিন সকাল হতেই পৃথিবীটা আবার যেন স্বাভাবিক হয়ে গেল। ঝোড়াপুরের পুরনো পাড়া, সকালের পাখির ডাক, রাখালের গরু ছাগল চড়ানো, ইতিউতি গ্রামবাসীর নানা আওয়াজ। সমরবাবু ইজি চেয়ারে গা এলিয়ে বসে আছেন। রিটায়ার করেছেন 2 বছর হলো। শরীরটা আগের মতো চলে না, হাঁটুতে ব্যথা, রাতে ঠিকমতো ঘুম হয় না। কিন্তু সকালের কাগজ পড়ার অভ্যেসটা এখনো ছাড়তে পারেননি। এখন তার চোখ আটকে রয়েছে কাগজের রঙিন ক্রোড়পত্রের দিকে। সিলিং ফ্যান বনবন করে ঘুরছে। টেবিলে রাখা কাগজের পাতাগুলো ফড়ফড় করে উড়তে উড়তে হঠাৎ হাওয়ার দাপট বেড়ে গেল, আর অসাবধানে চায়ের কাপটা কাত হয়ে পড়ল মেঝেতে। কি গো, কি হলো? ভাঙলে তো? আবার একটা কাপ ভাঙলে? ভেতরের ঘর থেকে হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে এলেন মাধবী দেবী, সমরবাবুর স্ত্রী। ড্রয়িং রুমের ছড়ানো অবস্থা দেখে কোমরে আঁচল গুজে দাঁড়ালেন। বলি, হচ্ছেটা কি? খবরের কাগজ, চায়ের কাপ সব উল্টেছে। বয়স যত বাড়ছে তোমার ভীমরতিও দেখছি ততই বাড়ছে। একটা পেপার ওয়েট কিনে উঠতে পারলে না এখনো। আরে রাগ করছো কেন? রোজই বাজারে যাওয়ার সময় মনে করি, কিন্তু আনতে ভুলে যাই। 10টা বাজতে যায়, আর কখন বাজার যাবে শুনি? এরপর বাজার গেলে তো আর কিছু পাওয়া যাবে না। স্ত্রীর চাহনি আর কণ্ঠস্বর কোনোটি সুবিধের মনে হলো না সমরবাবুর। তাড়াতাড়ি কাগজ রেখে আলনা থেকে জামাটা পরে নিলেন। বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরোতে উদ্যত হলেন। চায়ের কাপ আর উড়ে পড়া কাগজ গোছাতে গোছাতেই গলা তুললেন মাধবী। শুনছো? বাজার থেকে ইঁদুর মারার ওষুধ এনো তো। উফ, রান্নাঘরে ইঁদুরের উৎপাত দেখছি খুব বেড়েছে। আচ্ছা। মেঝেতে ছড়িয়ে থাকা কাগজের পাতাগুলো ভাঁজ করতে করতে হেডলাইনটা চোখে পড়ল মাধবী দেবীর। শহরে বাড়ছে চুরি ছিনতাইয়ের হার। পুলিশের হাত ফসকে পালালো বহিরাগত চোর। ভ্রু কুঁচকালেন মাধবী দেবী। এই শহরে এত বছর বাস করছেন, এই রকম অবস্থা আগে ছিল না, কিন্তু এখন যেন সব কেমন বদলে যাচ্ছে। বাজারে সবজি কিনলেন সমরবাবু, মাছও কিনলেন। ফেরার পথে পরিচিত একজনের সঙ্গে দেখা হল। আরে সমরদা, কি ব্যাপার আজ এত বেলায়? আর বলো কেন, ওই মধু চা দিতে দেরি করলো, আমারও দেরি হয়ে গেল। আজকের দৈনিক পড়েছেন? এই সমস্ত চুরি ছিনতাই এই শহরে আগে কিচ্ছু তেমন ছিল না। দেখুন তো দিনে দিনে কি যে হাল হচ্ছে। ঠিকই বলেছ। আচ্ছা, এই ভালো ইঁদুর মারার বিষ কোথায় পাই বলো তো? হ্যাঁ, ইঁদুরগুলোর ইমিউনিটিও এখন অনেক বেড়ে গেছে, বুঝলে? ইঁদুর মারার, ও হ্যাঁ, ওই ভজর দোকানের পেছনে একটা ফেরিওয়ালা বসে, ওর বিষে ভালোই কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি বটে। আমার তো ওকে ভিখারি মনে হতো। ঠিক বলেছেন, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, বুঝলেন? সবাইকে কেমন যেন সন্দেহজনক লাগে। আচ্ছা, আসি দাদা। আর হ্যাঁ, এই রাতে বাড়ির দরজা জানলাগুলো একটু ভালো করে বন্ধ করে ঘুমোবেন। চুরি ডাকাতি হলে খুব মুশকিল, দুজনে থাকেন। লোকটা চলে গেল। সমরবাবু ভজর দোকানের পেছন দিকে গেলেন। ফেরিওয়ালার কাছ থেকে ইঁদুর মারার বিষ কিনলেন। তারপর ফেরার পথ ধরলেন। হাঁটুর ব্যথাটা আজ একটু বেশি।
বয়সটা আজকাল ভালোই জানান দেয়। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা বট গাছের নিচে বাঁধানো বেদি দেখে একটু বসলেন সমরবাবু। বট গাছের ছায়া, একটু ঠান্ডা হাওয়া, ভালোই লাগলো। আর তখনই হঠাৎ চোখ পড়ল মাটিতে। একটা পুতুল মাটিতে পড়ে আছে। আড়াই 3 ইঞ্চির পাথরের নারী মূর্তি। মাটি থেকে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তারপর হঠাৎ মুখ উজ্জ্বল হয়ে উঠল তাঁর। মনে পড়ে গেল স্ত্রীর কথা, পেপার ওয়েট আনতে হবে। মানিব্যাগ থেকে পুরনো একটা হিসেবের কাগজ বের করে পুতুলটাকে যত্ন করে মুড়ে পকেটে পুরে নিলেন। কিন্তু সমরবাবু জানতেন না, এই একটা পুতুল তুলে নেওয়ার মুহূর্ত থেকেই তাঁদের শান্ত সংসার জীবনে অশান্তির বীজ বপন হয়ে গেল। এমন একটা বীজ যার শিকড় যায় অনেক গভীরে। বাড়ি ফিরে প্রথমেই পুতুলটা বের করে এগিয়ে দিলেন মাধবী দেবীর হাতে। এই যে কেমন পেপার ওয়েটটা, হ্যাঁ? আর কাগজ টাগজ কিচ্ছু উড়বে না, কাপও ভাঙবে না গিন্নি। এ আবার কেমন পেপার ওয়েট গো? কেমন কেমন বদখত দেখতে। আহা, বদখত কোথায়? হ্যান্ডিক্রাফট, ইন্ডিজেনাস হ্যান্ডিক্রাফট, বুঝলে? অত শত আমি বুঝি না। এই পুতুলটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। কেমন নোংরা আর মাটি লেগে আছে। এই, সত্যি করে বলো তো, এটা কোথা থেকে পেলে তুমি? সমরবাবু একটু থতমত খেলেন। রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন এটা বললে স্ত্রী আরো রাগ করবেন। একটু আমতা আমতা করলেন। ওই তো বাজারে একটা ফেরিওয়ালার কাছে, ওই ভজর দোকানের পেছনে বসেছিল, ওর থেকেই নিলাম। আর হ্যাঁ, তোমার ইঁদুর মারার বিষও এনেছি, ওই ব্যাগে আছে। ইঁদুর মারার বিষ রেখেছ সবজির ব্যাগে? বলি, তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিনও? না মানে, আরে বিষটা তো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আছে। মাধবী দেবী আর বেশি কথা না বাড়িয়ে কলতলায় গেলেন, হাতে পুতুলটা। কলতলায় ধুতে গিয়ে চোখ পড়ল পুতুলের গায়ে কিছু একটা লেগে আছে, শুকনো কালচে দাগ। ইস, পুতুলটার গায়ে এসব কি লেগে আছে গো? মাছের রক্ত নাকি? এই মুশকিল, তোমার কোনো জিনিস পছন্দ না হলে সেটার কোনো কিছুই সহ্য হয় না। রক্ত কেন হতে যাবে ওটা? হ্যাঁ, হ্যান্ডিক্রাফটের কোনো রং টং হবে নিশ্চয়ই। পেপার ওয়েটের কাজটা হলেই তো হলো নাকি? মাধবী দেবীর মন থেকে সন্দেহটা গেল না, কিন্তু কথা না বাড়িয়ে গামলায় সাবান গোলা জলে ডুবিয়ে দিলেন পুতুলটা। বাসন মাজতে বসলেন। হঠাৎ গামলার ভেতরে বড় বড় বুদবুদ উঠতে শুরু করল। প্রথমে সাবানের ফেনার মতো হলেও একটু ভালো করে দেখলে বোঝা যায় এ অন্য কিছু। জলের তলা থেকে কেউ যেন শ্বাস নিচ্ছে। দুটো বড় বুদবুদ শব্দ করে ওপরে উঠে এলো। আর একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল বাতাসে।
মাধবী দেবী টের পেলেন না। তিনি তখন ব্যস্ত বাসন মাজায়। ড্রয়িং রুম থেকে হাঁক দিলেন সমরবাবু। কই গো, এখন আবার বাসন কোসন নিয়ে বসলে? একটু চা হবে না? ওই দেখো, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এখন আবার চা কিসের শুনি? যাও যাও, গিয়ে চান করে এসো তো দেখি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সমর মাধবী দুজনেই শুয়ে পড়লেন। শোয়ার ঘরে ফ্যান বনবন করে ঘুরছে। বাড়িটা এখন শান্ত, নির্জন, চুপচাপ, কিন্তু কেমন যেন স্বাভাবিক নয়। দিনের নির্জনতায় একটা নিরীহ ভাব থাকে। দূরে ছেলে মেয়েদের খেলার আওয়াজ, কোথাও পাখির ডাক, পাশের বাড়ি থেকে ভেসে আসা রান্নার গন্ধ, কিন্তু আজ সেই নিরীহ ভাবটা নেই। রাস্তা শান্ত, পাঁচিলের ওপর কালো বেড়ালটা বসে থাবা চাটছে আর মাঝে মাঝে মাথা তুলে বাড়ির দিকে তাকাচ্ছে, যেন কিছু একটা বুঝতে চাইছে। ড্রয়িং রুমের টেবিলে রাখা ভেজা পুতুলটার গা থেকে জল গড়িয়ে পড়ছে খবরের কাগজের উপরে। কাগজ ভিজে যাচ্ছে। সেই ভেজা কাগজে জলের ধারায় যেন কেউ অদৃশ্য হাতে ছবি আঁকছে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একখানা মুখ, চোখ, নাক, ঠোঁট। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো নূপুরের মৃদু ঝুমঝুম শব্দ, আর নারী কণ্ঠে একটা গুনগুন। কোথা থেকে আসছে বলা কঠিন। পুতুলটা হঠাৎ নড়ে উঠল। ড্রয়িং রুমে কোনো হাওয়া ছাড়াই পুতুলের কালো চুল উঠতে শুরু করল, আর তারপরেই সেই পাথরের পুতুল থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তাকে দেখতে মানুষের মতো নয়, পশুর মতো নয়, মাঝামাঝি কিছু একটা, যার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে কিন্তু শরীর নেই। কালো ধোঁয়ার কুণ্ডলি পাকানো একটা আকৃতি, যেটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে। সে ঘরের মধ্যে পায়চারি করল, আস্তে আস্তে, সাবধানে, যেন চিনে নিচ্ছে জায়গাটা। তারপর একসময় দেওয়াল ভেদ করে ঢুকে পড়ল ঘরের ভিতরে। নূপুরের ঝুমঝুম শব্দ মিলিয়ে গেল। শোয়ার ঘরে সমরবাবু গাঢ় ঘুমে নাক ডাকছেন। পাশে মাধবী দেবী শুয়ে আছেন, কিন্তু তার ঘুম শান্ত নয়। চোখে মুখে অস্থিরতা, ভ্রু কুঁচকে যাচ্ছে, ঠোঁট নড়ছে, যেন কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না, যেন কোনো দুঃস্বপ্ন তাকে ধরে রেখেছে। আর ঠিক সেই মুহূর্তে শোয়ার ঘরের দেয়াল ভেদ করে বেরিয়ে এলো সেই ছায়ামূর্তি। ধীরে ধীরে এগিয়ে গেল মাধবী দেবীর দিকে। তার মুখের কাছে ঝুঁকে পড়ল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তাকে, যেন বুঝতে চাইছে এই শরীরে কতটা জায়গা আছে, কতটা সময় থাকা যাবে এই শরীরে। মূর্তিটা এখন আরো আরো কাছে, একেবারে মুখের ওপরে। তার কালো ধোঁয়ার আকৃতি মাধবী দেবীর মুখের দিকে ঝুঁকে পড়ছে। তখনই মাধবী দেবীর ঘুম ভেঙে গেল। চোখ খুলেই দেখলেন সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি একেবারে মুখের সামনে। মুখ বিকৃত হয়ে গেল তাঁর, গলা দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো।
সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল ছায়ামূর্তি, যেন কখনো ছিলই না। সমরবাবু ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসলেন। কি হলো আবার? শান্ত হও, শান্ত হও। ও এসেছিল, ও এসেছিল। কে? আরে কে এসেছিল? জানি না, জানি না, কালো ছায়ার মতো। ঘুম ভেঙে দেখি আমার দিকেই তাকিয়ে আছে, একদম মুখের সামনে, একদম মুখের সামনে। ও মা গো, কি ভয়ঙ্কর সেই মুখ! ও মা গো! হ্যাঁ, কি কাণ্ড দেখো দেখি। এই ভর দুপুরে ভূতের স্বপ্ন দেখে চেঁচামেচি করছো। এই দাঁড়াও দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। কতবার বলেছি অত সিরিয়াল দেখো না, দেখো না, ওসব ভূতের সিনেমার থেকেও খারাপ। সমরবাবু একটু জল নিয়ে এলেন। এই নাও। মাধবী দেবী জল খেলেন, একটু ধাতস্থ হলেন, কিন্তু বুকের ভেতরের ভয়টা গেল না, কারণ তিনি জানতেন এটা স্বপ্ন ছিল না, সে সত্যিই এসেছিল, আর তার উপস্থিতি যেন এখনো তিনি অনুভব করতে পারছেন। আমার আমার কিন্তু বড় ভয় করছে। হ্যাঁ গো, হরিমাধব পুরুত মশাইকে ডেকে বাড়িতে একটা শান্তি সস্তায়ন করালে হতো না? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সে না হয় হবে। এখন ওঠো দেখি, চলো আমরা একটু বারান্দায় গিয়ে বসে দুজনে মিলে চা খাই, চলো। সন্ধে নামল ঝোড়াপুরে। রাস্তার আলো একে একে জ্বলে উঠল। পাড়ার রাস্তায় চেনা সন্ধ্যার দৃশ্য, কিন্তু সমরবাবুর বাড়ির ভেতরে একটা অদ্ভুত ভার আছে। সেটা মাধবী দেবীর অস্থিরতা থেকে আসছে নাকি অন্য কোথাও থেকে বোঝা কঠিন। ড্রয়িং রুমের টেবিলে কালো চুলের পুতুলটা রাখা, আগে যেভাবে রাখা ছিল এখন তার চেয়ে একটু ঘুরে আছে, যেন কেউ সরিয়ে দিয়েছে। পুতুলটা আবার নড়ে উঠল, আর তাতে মাধবী দেবীর পিছনে থাকা ছায়াটাও একটু নড়ল এবার। সমরবাবু তখন বারান্দায় ইজি চেয়ারে বসে। মাধবী দেবী মেয়েকে ফোন করছেন। হ্যালো, হ্যাঁ রে মা, বাকি সব ভালো, কিন্তু দুপুরের ওই ব্যাপারটা না আমি কিছুতেই ভুলতে পারছি না রে। হ্যাঁ। সমরবাবু ফোনটা নিজের হাতে নিলেন। হ্যালো, আরে না না না, শোন, তুই ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না মা। আসলে বুঝতেই তো পারছিস, তোর মায়ের বয়স হচ্ছে, রাতে ঠিক মতো ঘুমটুও হয় না, পেট গরম হয়েছে হয়তো, তাই ওই সমস্ত ভুলভাল স্বপ্ন দেখেছে। তুই বল, তুই কবে আসছিস? কি কি বললে? আমার পেট গরম হয়েছে? যত সব বাজে কথা। মাধবী দেবী রেগে ঘরের ভিতরে ঢুকে গেলেন, আলো জ্বাললেন, আর তখনই বুকটা ছ্যাঁত করে উঠল। পুতুলটা সরে গেছে। কাগজের ওপর আগে যেখানে ছিল এখন তার থেকে খানিকটা দূরে অন্য জায়গায়, কিন্তু কে সরালো? বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না উনি, রান্নাঘরের দিকে গেলেন, কিন্তু পুতুলটার দিক থেকে চোখ ফেরাতে ফেরাতে বুঝলেন না পেছন থেকে একটা কালো ছায়া উঠে দাঁড়িয়েছে নিঃশব্দে। রান্নাঘরে মাধবী দেবী চায়ের জল বসালেন, কিন্তু তার নড়াচড়া অদ্ভুত রকমের যান্ত্রিক। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, ভাবলেশহীন জড়ো, যেন কেউ ভেতর থেকে দড়ি টেনে পুতুল নাচাচ্ছে।
চায়ের জল ফুটছে, চায়ের পাতা দিলেন থেমে থেমে, যান্ত্রিকভাবে। মশলা রেখে একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে নির্ভয়। মাধবী দেবীর শাঁখা পলা পরা হাত এগিয়ে গেল চিনির কৌটোর দিকে। তারপর হঠাৎ দিক বদলে র্যাকের এক কোণে রাখা কাগজে মোড়া ইঁদুর মারার বিষ তুলে দিলেন। র্যাকের মধ্যে ঘুরে বেড়ানো ইঁদুরটা স্থির হয়ে গেল। সেও যেন বুঝল কিছু একটা হচ্ছে, আর মাধবী দেবীর মুখে ফুটে উঠল এক ধরনের হাসি। যে হাসি তার নিজের নয়, হাড় হিম করা সেই হাসিতে নির্মমতা স্পষ্ট। এই হাসি মাধবী দেবীর নয়, এ অন্য কারো পুরনো রাগের, অনেক গভীর, অনেক অন্ধকারের হাসি। কই গো, চা কোথায়? বারান্দার ইজি চেয়ারে বসে পিছনে ফিরে তাকালেন সমরবাবু। চমকে দেখলেন মাধবী দেবী ট্রে হাতে দাঁড়িয়ে আছেন, 2 কাপ চা আর বিস্কুট নিয়ে। একটু থমকে গেলেন। এত নিঃশব্দে কখন এলো মাধবী? কোনো শব্দই হলো না পায়ের। আর মুখের সেই হাসিটা, এমন হাসি তিনি কোনোদিন দেখেননি মাধবীর মুখে। চোখ দুটো অদ্ভুত রকমের স্থির। মনে মনে নিজেকে বোঝালেন, সিরিয়াল দেখে দেখে মাথাটা একটু গেছে, ঠিক হয়ে যাবে। দাও দাও দাও, চা দাও। ট্রে থেকে চায়ের পেয়ালা তুলে চুমুক দিতে গেলেন সমরবাবু। ঠোঁট ছুঁতেই মুখ বিকৃত হয়ে গেল। এ কি চা? হ্যাঁ, এটা চা নয়। চায়ের রং আছে, কিন্তু গন্ধটা তীক্ষ্ণ, রাসায়নিক কিছু একটা। শরীর এক মুহূর্তেই সতর্ক হয়ে গেল। হাত সরে গেল ঝটকায়, আঙুল কেটে গেল কাপের ভাঙা টুকরোয়। ছিটকে পড়ল কাপ, মেঝেতে ছড়িয়ে পড়ল লাল তরল। রক্ত আর ওই অজ্ঞাত তরলে মিলে একটা অদ্ভুত রং। কি রক্তের মতো এসব কি? মাধবী দেবীর দিকে তাকিয়ে দেখলেন তিনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। চোখের পাতাও পড়ছে না, ট্রে ধরা হাত স্থির, মুখে সেই হাসি এখনো। সমরবাবু চিৎকার করলেন। কি হলো? আরে কি হলো তোমার? শুনতে পাচ্ছ না? সমরবাবুর চিৎকারে যেন ঘোর কাটল। শরীর থেকে ঝোড়ো হাওয়ার মতো কি যেন বেরিয়ে গেল। মাধবী দেবী কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন। কি হয়েছে মাধু? কি হয়েছে মাধু? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? কি জানি কি হলো, কিছু না বুঝতে পারছি না। আমার আমার শরীরটা কেমন যেন। হ্যাঁ, কিন্তু ওই চায়ের কাপে রক্ত এলো কোথা থেকে বলো তো? ক্লান্ত মাধবী দেবী নিষ্পলক তাকিয়ে রইলেন। কোনো উত্তর নেই, কারণ উত্তরটা তিনি নিজেও জানেন না। তিনি মনেই করতে পারছেন না কখন রান্নাঘর থেকে বেরিয়েছেন, কখন ট্রে নিয়েছেন, কখন এলেন। কোথাও একটা ফাঁক আছে স্মৃতিতে, একটা কালো শূন্যতা। রান্নাঘরে তখন সিঙ্কের তলায় পড়ে রইল কয়েকটা মরা ইঁদুর। তাদের মরা চোখের দৃষ্টি ভয়ঙ্কর। বিষের খালি শিশি কাঁধ হয়ে পড়ে আছে মেঝেতে। সেই রাতেই পৃথিবীটা ওলট পালট হয়ে গেল সমরবাবুর বাড়িতে। সন্ধ্যা পর্যন্ত একদম সুস্থ থাকা মাধবী দেবীর হঠাৎ ধুম জ্বর এলো রাত হতেই। গা গরম, হাত ঠান্ডা। সমরবাবু পাশে বসে আছেন, কপালে হাত দিলেন, চিন্তিত হলেন। কিচ্ছু ভালো লাগছে না গো।
দুপুর থেকেই না শরীরটা কেমন যেন আনচান করছে। আয় না না না, অত ভেবো না, অত ভেবো না। বয়সকালে এরকম একটু হতেই পারে। না গো, কেমন যেন মনে হচ্ছে আমি আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। কখন কোন কাজটা করছি কিছুই মনে রাখতে পারছি না। এরকম এরকম তো কখনো হয় না আমার। কথাটা শুনে সমরবাবুর ভেতরে ছ্যাঁত করে উঠল। অসহায় লাগলো। গত 25 বছরের সংসারে এই মানুষটাকে তিনি মজ্জায় মজ্জায় চিনেছেন। এমন কথা আগে কখনো বলেননি মাধবী। পরিস্থিতি একটু হালকা করার জন্য বললেন, দেখেছো তো, আমার ওপর রাগ করলেই তোমার শরীর খারাপ হয়। রাগ নয় গো, রাগ নয়। জীবনে যদি কেউ থাকে তো সে তো তুমি। এ বাড়িতে এসে থেকে তো তোমার সঙ্গেই আছি, চিনেছি তোমাকে। এখন আর নতুন করে রাগ হয় না। সমরবাবু কোনো কথা না বলে স্ত্রীর মাথায় হাত বোলাতে লাগলেন। মাধবী দেবী একটু শান্ত হলেন। জানো জানো তো, তোমার আনা ওই পুতুলটা না আমার একেবারেই পছন্দ হচ্ছে না। রাগ করো না, ওটাকে বাইরে ফেলে দিয়ে আসবে। সমরবাবুর মনে পড়ল বটগাছের গোড়া থেকে কুড়িয়ে এনেছিলেন পুতুলটা। রাস্তায় পড়েছিল, কিন্তু কিন্তু কেন পড়েছিল? কে ফেলে রেখে গিয়েছিল? এই প্রশ্নটা এতক্ষণ মাথায় আসেনি, এখন এলো। মুখে জোর করে হাসির রেখা টানলেন। ও না না, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আচ্ছা, সে না হয় কাল সকালেই ফেলে দিয়ে আসবো, তাতে আর কি। না না না, কাল পর্যন্ত কেন অপেক্ষা করবে? আজকেই যদি কিছু একটা। যাকে বলছি যে, তুমি রাতে কি খাবে? আমার তো একদম খিদে নেই, রান্না করতেও ইচ্ছে করছে না। আরে ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমার খাওয়া নিয়ে অত ভেবো না। ও, ফ্রিজে দুপুরের তরকারি আছে, আমি মুড়ি দিয়ে খেয়ে নেবক্ষণ। বেশ, আমি একটু কলঘর থেকে আসছি। সঙ্গে যাব? না না, থাক, আমি পারবো। আচ্ছা। কোনো মতে ছুটে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাধবী দেবী। দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলেন। সমরবাবু বিছানায় আধা শোয়া হয়ে বই পড়ছিলেন। মাধবী দেবী অমন করছেন দেখে উঠে এলেন। হে, কি হয়েছে? শরীর আবার খারাপ লাগছে? হ্যাঁ, এরকম হাঁপাচ্ছ কেন? ও, আমি তো বললাম আমি সঙ্গে যাচ্ছি, তুমি। মাধবী দেবী কিছুই বলতে পারলেন না। কোনো মতে নিজেকে সামলে সমরবাবুর হাত ধরে বিছানায় এলেন। শুয়ে পড়লেন জড়সড় হয়ে। সমরবাবু মাথায় হাত বোলাতে লাগলেন। মাধবী দেবী ঘুমিয়ে পড়লেন দ্রুত, যেন ক্লান্তি তাকে ঘুম পাড়িয়ে দিল। সমরবাবু বেড সাইড ল্যাম্প জেলে চিন্তিত মুখে আবার বইয়ে চোখ রাখলেন। রাত বাড়ল, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। পাঁচিলে বসে থাকা কালো বেড়ালটা চোখ মেলে তাকালো। সারা বাড়িতে একটা শীতল হাওয়া বইছে। জানলা দরজা বন্ধ, তবুও এই হাওয়াটা শরীরে লাগলে গায়ে কাটা দেয়। বুকের ভেতরে একটা চাপা ভার তৈরি হয়। সমরবাবু বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছেন। অন্ধকারে বেড়ালটার চোখ দুটো লালচে হয়ে জ্বলছে। ডেকে উঠল একবার।
যেন যেন সতর্ক করছে কাউকে। পুতুলটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু ছাইয়ের মধ্যে কিছু একটা আছে, একটা একটা শক্তি, একটা ক্রোধ, একটা অতৃপ্ত প্রতিশোধের আকাঙ্ক্ষা। পুতুলটাকে পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু ডাকিনীর অভিশাপ পোড়ানো যায় না। হঠাৎ হাওয়ার গতিবেগ বাড়ল, পোড়া পাতার ছাই উঠতে লাগলো বাগান জুড়ে, আর সেই ছাইয়ের মধ্যে থেকে উঠে এলো পুড়ে যাওয়া পুতুলটার মতোই মিশমিশে কালো ডাকিনীর ভয়ঙ্কর চেহারা। চোখ দুটো জ্বলছে, সেই আগুন, যে আগুনে পুতুল পুড়েছে, সেই আগুনের চেয়েও অনেক বেশি তীব্র। শরীরে তখনও আঁচ, পুড়েছে সে, জলে ডোবানো হয়েছিল তাকে, কিন্তু ডাকিনীকে এভাবে শেষ করা যায় না, কারণ যে অভিশাপ একবার জীবন্ত হয় সে অভিশাপ পড়ে না, ডোবে না, মরে না। প্রতিশোধ, প্রতিশোধ, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমাকে জলে ডোবানোর প্রতিশোধ, আমার শরীর পুড়িয়ে দেওয়ার প্রতিশোধ। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মরবে, সবাই মরবে, সব ইঁদুরের দল শেষ হবে, শেষ হবে। শোয়ার ঘরে আধো অন্ধকারে মাধবী দেবী এপাশ ওপাশ করছিলেন ঘুমের মধ্যে। তারপর স্থির হয়ে গেলেন। হঠাৎ তার বন্ধ চোখ খুলে গেল, কিন্তু সেই খোলা চোখে ঘুমের কোনো রেশ নেই, কোনো ঘোর নেই, কোনো ক্লান্তি নেই, একটা শূন্য নিষ্প্রভ দৃষ্টি, যেন কাউকে খুঁজছে। নিশীতে ঢাকা মানুষের মতো সোজা হয়ে উঠে বসলেন, বিছানা থেকে নামলেন, একটু শব্দ না করে ধীর পায়ে দরজা খুললেন। আধো অন্ধকার করিডোর পেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। নিজেও জানেন না কেন এলেন, কিসে টানলো তাকে। ড্রয়িং রুমে পিছনে ফিরে দাঁড়িয়েছিল সেই ডাকিনী। মাধবী দেবীর সাড়া পেয়ে ঘুরে তাকালো সে। তার চোখ দুটো জ্বলছে, বিকৃত মুখের হাঁ যেন অন্ধকারের কুয়ো, যে কুয়োর ভিতরে তাকালে কোনো তল দেখা যায় না, এক অন্ধকার গহ্বর। সারা শরীর থেকে আগুনের আভাস উঠছে। বাইরে বন্ধ কাচের জানালার ওপারে কালো বেড়ালটার চোখ জ্বলে উঠল। সে একবার তীক্ষ্ণ স্বরে ডাকল, তারপর কিছু একটা দেখে ভয় পেয়ে পাঁচিল থেকে লাফ দিয়ে দৌড়ে পালালো। সেই ডাকে মাধবী দেবীর সম্বিত ফিরল। সামনে তাকাতেই দেখলেন ডাকিনীর সেই ভয়ঙ্কর চেহারা। শরীরের সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে গেল, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। প্রাণপণে সমরবাবুকে ডাকতে চাইলেন, কিন্তু ডাকিনীর বিকট গর্জন যেন গিলে ফেলল মাধবী দেবীর কণ্ঠস্বর। প্রতিশোধ, প্রতিশোধ চাই, প্রতিশোধ। সবাই মরবে, সবাই মরবে, একে একে সবাই মরবে। ডাকিনীর শরীরে আগুনের আঁচ ধীরে ধীরে লেলিহান শিখায় রূপ নিল। চারিদিক আগুনের হলকায় ভরে গেল। মাধবী দেবী পালাতে চাইলেন, কিন্তু পারলেন না, যেন কোনো অদৃশ্য শক্তি তাঁকে বেঁধে রেখেছে। ডাকিনীর গায়ের আগুন মাধবী দেবীর শাড়ির আঁচল স্পর্শ করল। টেবিলে রাখা খবরের কাগজ, কাঠের আসবাবপত্র সব জ্বলতে লাগলো। চারিদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভিতর দাঁড়িয়ে ডাকিনী হাসছে।
সেই ভয়ঙ্কর হাসি যা কানের পর্দা ফাটিয়ে দেয়। তখনই শোবার ঘর থেকে ছুটে এলেন সমরবাবু, আর চোখের সামনে যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নেরও ঊর্ধ্বে। এক মুহূর্ত না ভেবে ঝাঁপিয়ে পড়লেন এতদিনের সংসারের সঙ্গী, জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে বাঁচাতে। কিন্তু অভিশাপের আগুন বড় ছোঁয়াচে। সমরবাবুর শরীরও গ্রাস করল আগুনে। দুজনের বিকৃত চিৎকারে চারিদিক ভরে গেল। সেই চিৎকারের মধ্যে মিশে গেল ডাকিনীর হাসি, অস্বাভাবিক হাড় হিম করা। নূপুরের ঝুমঝুম শব্দ বাজতে লাগলো, আরো জোরে, আরো কাছে। বাতাসে ভেসে এলো সেই তীক্ষ্ণ সুর। পুরো বাড়িটাই আস্তে আস্তে গ্রাস করলো আগুন আর ডাকিনীর ভয়ঙ্কর হাসি। ঝোড়াপুরে অনেকেই বলে সেই রাতের পরে ওই এলাকায় মাঝে মধ্যেই রাতের দিকে নূপুরের শব্দ শোনা যায়। কাউকে দেখা যায় না বটে, কিন্তু শব্দটা থাকে। আর সেই গুনগুন, যা লোকসুরে কথা বোঝা যায় না, সেটাও থাকে। আর কালো চুলের পুতুল, সেটা কোথায় গেল কেউ জানে না। হয়তো রাস্তার পাশে কোথাও পড়ে আছে, হয়তো কোনো বট গাছের গোড়ায়, হয়তো কেউ আবার কুড়িয়ে নেবে কোনো নিরীহ সহজ সরল মানুষ। কারণ ডাকিনীর অভিশাপ শেষ হয়নি, শেষ হয় না কখনো। সে বলেছিল, মরবে, সবাই মরবে, একে একে মরবে, সবাই মরবে, একে একে মরবে, সবাই মরবে। ডাকিনীরা যে কথা রাখে আর কে বলতে পারে? হয়তো এবার তোমারই পালা, যে এই গল্পটাই মাত্র শুনলে। সফটুনস FM বাংলা অডিও চ্যানেলে শুনলেন ডাকিনীর অভিশাপ। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা, স্পেশাল এফেক্টস ও পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।